কি অবস্থা সবার? ক্লাস কি শুরু করব? ওয়ালাইকুম সালাম। কেমন আছো সবাই? আশা করি ভালো আছো। একটু নয়েজ হবে আমি বলে দিচ্ছি, কারণ আমি মাইক্রোফোনটা সেট আপ করতেছি আমার। আমি কিন্তু সতর্কবার্তা দিচ্ছি, যারা প্রস্তুত ছিল সতর্কবার্তা নিয়ে ওরা আশা করি সাবধান হয়ে হেডফোনের ভলিউম কমাইছে। আলহামদুলিল্লাহ। শাহ কবির, আমি ভালো আছি, তুমি কেমন আছো? আশা করি সব ক্লিয়ার। ঝকঝকা ফকফকা। আমি একটু দেখাই, সব ক্লিয়ার আছে। হ্যাঁ, ওয়ালাইকুম সালাম। অল ক্লিয়ার, ওকে। আজকে আমরা ওই ম্যাথমেটিক্যাল ক্লাসের প্রথম অংশে যেখানে গিয়ে থামছিলাম, আজকে আমরা একটু কম পড়বো বলতেও 1 ঘন্টা। ম্যাথমেটিক্যাল ক্লাসে কম পড়া মানেও 1 ঘন্টা, আর বেশি পড়বো যেদিন বলবো সেদিন মনে করবো 2 থেকে 2.5 ঘন্টা হবে। হ্যাঁ, আমরা আগামীকালকে হয়তো বেশি পড়বো, আগামীকাল শুক্রবার একটু বেশি পড়বো আমরা ইনশাল্লাহ। ওয়ালাইকুম আসসালাম। আমি কি করছি, কতগুলো টাইপে আমি টাইপ ভিত্তিক কনসেপ্ট লিখে রাখছি, আর কতগুলো আমি তোমাদের সাথে সাথে লিখবো। আমার সাথে সাথে লিখতে ইচ্ছা করছে, আর আমি আগে থেকে লিখে রাখাও সম্ভব হয়নি, সেজন্য আমি তোমাদের কতগুলো সাথে সাথে লিখব। এখন আমরা মানে লাস্ট ক্লাস বলতে ম্যাথমেটিক্যাল ক্লাস 1-এ যে জায়গায় থামছিলাম সেই জায়গা থেকেই শুরু করতেছি। ওকে, ব্রাইটনেস একটু কমাই দাঁড়াও, আমার আরেকটা মোবাইলের ব্রাইটনেস খুব বেড়ে আছে। ওকে, যেখানে গিয়ে থামছিলাম তুল্যরোধ সংক্রান্ত পড়তেছিলাম। আচ্ছা, আমি এভাবেই যাই। দেখো, টাইপ 1-এ আমরা তড়িৎ প্রবাহ সম্পর্কিত পড়া পড়ছিলাম, টাইপ 1 গেল। টাইপ 2-তে আমরা ইলেকট্রনের তারণ বেগ সম্পর্কিত কনসেপ্টটা পড়ছিলাম। আচ্ছা, অনেকেই তারণ বেগ কি এরকম জিজ্ঞেস করছো। সাতমান স্যারও তোমাদেরকে তারণ বেগ সম্পর্কে আমাকে আবার একটু ব্রিফ করতে বলছেন, তো সেই জন্যই আমি তারণ বেগ সম্পর্কে একটু বলতেছি। তারণ বেগ এটা মনে করো একটা পরিবাহী তার। হ্যাঁ, কি বললাম? এটা একটা পরিবাহী তার বা পরিবাহী মনে করো, বা ধাতু মনে করো, বা যেটা পরিবহন করতে সক্ষম। কি পরিবহন করতে সক্ষম? তড়িৎ পরিবহন করতে সক্ষম এই তারটা। হ্যাঁ, এখন আমরা সবাই জানি এটা কি, এই চিহ্নটা কিসের, কেউ কি বলতে পারবা? একটা ছোট দাগ আর একটা বড় দাগ, এই চিহ্নটা কিসের, কেউ কি বলতে পারবা? এটা কিসের চিহ্ন বলো তো কেউ? দূরে দূরে আসছো তো ভালো না, দূরে দূরে আসছে এটা তো ভালো। সেল বা ব্যাটারি, সেল বা ব্যাটারি, বা এই সেলের একটা পজিটিভ প্রান্ত থাকে, একটা পজিটিভ প্রান্ত, যেটা লম্বা দাগ দিছে সেটা পজিটিভ প্রান্ত, আর যেটা ছোট দাগ দিছে সেটা নেগেটিভ প্রান্ত। আচ্ছা, পজিটিভ প্রান্ত মানে আমরা কি বুঝি সেটা কি বলতে পারবা? পজিটিভ প্রান্ত মানে আমরা বুঝি উচ্চ বিভব। কি বুঝি?
উচ্চ বিভব, আর নেগেটিভ প্রান্ত মানে বুঝি নিম্ন বিভব। ওকে, এখন আমি এটাকে একটা সার্কিট চিন্তা করতেছি। মনে করো একটা রোধও দিলাম, এটা একটা সার্কিট। কারেন্ট ফ্লো কোন দিক থেকে কোন দিকে হবে? সব সময় আমরা জানি কারেন্ট ফ্লো হয় উচ্চ বিভব থেকে নিম্ন বিভবের দিকে। দেখো আমি এদিক থেকে গিয়ে এভাবে এসে আবার এখানে ফেরত আসলাম, মাইনাস আসলাম, আবার প্লাস থেকে শুরু করলাম। উচ্চ বিভব থেকে নিম্ন বিভবের দিকে কে যাচ্ছে? কারেন্ট বা তড়িৎ প্রবাহ, যেটা বাংলায় তড়িৎ প্রবাহ বলতেছি, কারেন্ট ফ্লো হচ্ছে। ব্যাটারি সবাই উত্তর দিছে। ওকে, দেখো আমরা জানি কারেন্ট ফ্লো হয় পজিটিভ থেকে নেগেটিভ দিকে, কিন্তু ইলেকট্রন ফ্লো হয় নেগেটিভ থেকে পজিটিভের দিকে। ইলেকট্রন কোনগুলা? মুক্ত ইলেকট্রন। যেগুলো মুক্ত ইলেকট্রন থাকে সেগুলোই ফ্লো হয়। মুক্ত ইলেকট্রনের দিকটা হচ্ছে নেগেটিভ থেকে পজিটিভের দিকে। আচ্ছা, নেগেটিভ থেকে পজিটিভের দিকে মানে কি বুঝাচ্ছেন ভাইয়া? একটু দেখো, আমি এটা মুছতেছি। মুক্ত ইলেকট্রন যাবে নেগেটিভ প্রান্ত থেকে পজিটিভ প্রান্তর দিকে। তার মানে নেগেটিভ প্রান্ত মানে কি? নিম্ন বিভব প্রান্ত। আর পজিটিভ প্রান্ত মানে কি? উচ্চ বিভব প্রান্ত। প্রান্ত বলতেছি মানে এজ সাইডগুলা। ওকে, নিম্ন বিভব প্রান্ত থেকে উচ্চ বিভব প্রান্তের দিকে যায় ইলেকট্রন, কিন্তু কারেন্টের ক্ষেত্রে উচ্চ বিভব থেকে নিম্ন বিভবের দিকে যায়, কিন্তু ইলেকট্রনের ক্ষেত্রে নিম্ন বিভব থেকে উচ্চ বিভবের দিকে যায়। এখন নিম্ন বিভব থেকে উচ্চ বিভবের দিকে যে যায় তার নিশ্চয়ই একটা বেগ আছে ইলেকট্রনের। সেই বেগটাকেই আমরা বলি তারণ বেগ। কি বললাম? সেই বেগটাকেই আমরা কি বলি? তারণ বেগ। যদি মনে করো এটা হচ্ছে নিম্ন বিভব প্রান্ত, আর এটা হচ্ছে উচ্চ বিভব প্রান্ত, একটা পরিবাহীর, তাহলে ইলেকট্রন যাবে এদিক থেকে, মানে নিম্ন বিভব থেকে উচ্চ বিভবের দিকে যাবে। এ যাওয়ার সময় যে বেগ নিয়ে যাবে, সে যে বেগটা নিয়ে যাবে নিম্ন বিভব থেকে উচ্চ বিভবের দিকে, সেটাই হচ্ছে তারণ বেগ। এবং তারণ বেগের সংজ্ঞার মধ্যেই সে কথাটা আছে। বিদ্যুৎ প্রবাহের সময় যে বেগে ইলেকট্রন নিম্ন বিভব থেকে উচ্চ বিভব প্রান্তের দিকে ধাবিত হয় তাকে তারণ বেগ বলে। ওকে, আশা করি তারণ বেগের কনসেপ্ট তোমাদের ক্লিয়ার। আর তারণ বেগের ম্যাথ তো আমি করাই ফেলছিলাম, বলছিলাম I = নেভি বা সুলাইমান শুকনকে দিয়ে মনে রাখতে বলছিলাম। ওকে, আশা করি আমি এটা বুঝতে পারবো। এটা জাস্ট তারণ বেগ কি সবাই যারা এই কথাটা জিজ্ঞেস করতেছিল ওদের জন্য। চলো, এগুলো আমি গত ক্লাসেই করে ফেলছি। গত ক্লাসে এই ম্যাথগুলো করছি আমরা, এককগুলো কেমনে আসছে সেটাও দেখছি। তারপর রোধ সম্পর্কিত সমস্যার মধ্যে আপেক্ষিক রোধ সংক্রান্ত টপিকগুলো দেখছিলাম। নেক্সট সমস্যা সমাধান করছি। এরপর রোধের উষ্ণতা গুণাঙ্ক বা তাপমাত্রা ও বিভিন্ন তাপমাত্রায় পরিবাহীর রোধ নির্ণয় করা শিখছিলাম এই সূত্রগুলোর মাধ্যমে। এরপর আমরা তুল্য রোধ সংক্রান্ত টপিকে আসছিলাম। এরপরে গিয়ে দুইটা সলভ করে দিছিলাম, বাকি দুইটাতে থেমে গেছিলাম। ঠিক আছে, 1 আর 2 সলভ করে দিছিলাম। আমি বলছিলাম 3 আর 4 নিজেরা করবা। 3 আর 4 নিজে কে কে করছিলা আমি জানি না। আমি এখন 3 আর 4 আবার সলভ করে তোমাদেরকে দেখাবো। ওকে, সবাই বুঝছে? একটু রোধ সলভ করা শিখি, তুল্য রোধ বের করা শিখি। এটা আশা করি ক্লিয়ার তোমাদের কাছে, চিত্রটা আমি আশা করি ক্লিয়ার। দেখো, একটা পয়েন্ট দিছি, আমি পয়েন্টগুলোকে আবার চিহ্নিত করি। এটা এ বিন্দু, এটা বি বিন্দু। আমি তোমাকেই সেট করে দিলাম। আমি চিত্রটা আরেকবার এঁকে দেখাই তোমাদেরকে, তাহলে মনে হয় ক্লিয়ার হবে ব্যাপারটা।
ভিন্ন কালে দিয়ে দেখায়, এটা এ। দেখো এখানে এভাবে এভাবে উঠে যাওয়া মানে কি জানো, এটা এখানের মধ্যে কোনো কানেকশন নাই, মানে এটা এই তারটা উপর দিয়ে নিয়ে গেছি আমি, সেটা বোঝাচ্ছি, মানে এটার সাথে যুক্ত না, সেই চিহ্নটা দিয়ে এটাই বোঝাচ্ছি। এটা এ পয়েন্ট, এটা বি পয়েন্ট, এখানে রোদ আছে একটা, এখানে একটা আছে, এখানে একটা আছে, এখানে একটা আছে। তোমরা এইভাবে আঁকবা না, আমি জাস্ট বোঝার সুবিধার্থে এভাবে এঁকে দেখাইছি। এখন আমরা জানি আমাদের টেকনিক অনুযায়ী যতক্ষণ পর্যন্ত সে বাধা অতিক্রম করবে না তার নাম আমরা সেম রেখে দিব। তো এখন আমরা চিন্তা করি এ বিন্দুটা কোথায়, এ বিন্দু এখানে, এ বিন্দু সে এ পয়েন্টে আসলেও এ, কেন, কারণ এখানে সে কোনো বাধা ফেস করে নাই। অন্য কালে দিয়ে দেখায়, এই পয়েন্টে আসলেও সে, এ পয়েন্ট বলতে আমি বুঝাচ্ছি এই বিন্দুটাতে, এই বিন্দুটাতে আসলেও সে এ। এরপর সে আসতেছে কোথায়, এখানেও আসতে পারে, এখানেও আসতে পারে। এখন কোথায় নিব এটা একটু পরে আমরা ডিসাইড করব। দেখো এখানের মধ্যে চিন্তা করো, বি বিন্দুটা এখানে আসলো, সে এখানে বি, এখানেও বি, কারণ এটা কোনো বাধা না, এটা জাস্ট একটা তার আমি উপর দিয়ে আঁকছি যাতে এটার সাথে যে কোনো সংযোগ নাই সেটা বুঝাইতে পারি। এবার যে কোনো একজনকে তুমি বাধা পার করাও, কাকে করাবা, তোমার যাকে খুশি তুমি তাকে বাধা পার করাও। তুমি কি বি কে পার করাবা নাকি এ কে পার করাবা, যাকে খুশি করাও। আমি এ কে পার করাচ্ছি, এ কে একটা রোধ পার করালাম, সে চেঞ্জ হয়ে সি হলো, চেঞ্জ হয়ে কি হলো, সি, চেঞ্জ হয়ে তার নাম হলো সি। এখন সি কি করবে, বাধার দিকে যাবে নাকি যেদিকে বাধা নাই সেদিকে গিয়ে বসে থাকবে? অবশ্যই যেদিকে বাধা নাই সেদিকে গিয়ে বসে থাকবে, যেটাকে আমরা শর্ট সার্কিট বলি, ঠিক না? এখন সি কি করবে, এদিক দিয়ে যাবে, সে এ পয়েন্টেও সি, এখানে গেলে এখানেও সি, এখানে যতগুলো বিন্দু নাও যেখানেই যাবে সে সি, কারণ সে কোনো বাধা অতিক্রম করে নাই। ওকে, তো আমি এতগুলো সি না দিয়ে যেখানে একেবারে লাস্ট পয়েন্ট পাবো সেখানেই দিব, এখানে সি 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 একটুকে দিলাম। এরপরে চেঞ্জ হবে কারণ এখানেও রোধ, এখানেও রোধ। ব্যাপারটা ক্লিয়ার একটু পর্যন্ত, মানে আমি বিন্দুগুলো কিভাবে দিছি এই ব্যাপারটা কি ক্লিয়ার তোমাদের? ব্যাপারটা ক্লিয়ার? এবার আমি কি করব, জাস্ট পয়েন্টগুলোর নাম লিখব এ, তারপরে বাধা পেরিয়ে কাকে বানাইছিলাম, সি, আরেকজন ছিল বি। এবার তুমি দেখবা এ আর সি এর মাঝখানে কয়টা রোধ আছে, এ আর সি এর মাঝখানে দুইটা রোধ, এ আর সি এর মাঝখানে কয়টা রোধ, দুইটা রোধ। এখন আমাকে অনেকে প্রশ্ন করে ভাইয়া দুইটা রোধ কি আমরা এভাবে দিব, একটা এরকম আরেকটা এরকম, এভাবে দিব নাকি সমান্তরালে দিব, মানে কি প্যারালালে দিব, জিজ্ঞেস করে। তুমি চিন্তা করো এ এ পরিবর্তন হয়ে কি হয়েছে, সি, মানে সে একটা বাধা অতিক্রম করার পরে সে আরেকজন হয়ে গেছে। এখন আমি যদি এর ক্ষেত্রে চিন্তা করি, এই কেসটার ক্ষেত্রে চিন্তা করি, এ একটা বাধা পরিবর্তন হয়ে মাঝখানে আরেকজন হয়েছিল, মাঝখানে আরেকজন হয়েছিল, কিন্তু আমাদের কেসে সে কি মাঝখানে আরেকজন হয়েছিল না, সে এ থেকে সি হয়েছিল এবং সি নিয়েই সে বসবাস করতেছিল, পরে সি থেকে চেঞ্জ হয়ে গেছে, সি থেকে চেঞ্জ হয়েছে, কিন্তু সে যে এ থেকে সি হয়েছে মাঝখানে আর কোনো চেঞ্জ হয় নাই। তার মানে আমরা জানি সে এ থেকে সিই হয়েছে, এ থেকে সি হয়েছে, মাঝখানে আর কোনো চেঞ্জ হয়নি। তো আমি কি করব, ওকে এমন ভাবে দিব, এই যে এরকম একটা রোধ, দুইটা রোধ, তার মানে এটা প্যারালালি হলে ঠিক আছে, কারণ দুইটা রোধের দুই পাশের শুরু এবং শেষ কমন, মানে বিভব পার্থক্য সেম থাকে। সমান্তরালের রোধগুলোর দুই পাশের বিভব পার্থক্য সেম থাকে। তার মানে আমি বুঝাতে চাচ্ছি এ বিন্দু থেকে সে যাত্রা শুরু করে এদিকে গেলেও সে সি হইতো, এদিকে গেলেও সে সি হইতো, যেদিকেই যাবে একটা বাধা পেরিয়ে সে সি হবে, আর একটা বাধা যেদিকেই পারক এদিক থেকে পার হইলেও সে সি হবে। এটাই হচ্ছে ক্লিয়ার। সেম ভাবে বি আর সি এর মাঝখানেও সেম কেস, বি আর সি এর মাঝখানেও দুইটা আছে। আমরা কেন সিরিজে দিতে পারবো না, কারণ সে বি আর সি এর মধ্যেই সীমাবদ্ধ ছিল। বুঝতে পারছো সিরিজে কেন দিতে পারবো না সেই ব্যাপারটা? বুঝছো? এখন এর মানগুলো কত, সবগুলো 4 4 4 4, এটার মান 4, এটার মান 4, এটার মান 4, এটার মান 4। এখন এই দুইটা প্যারালালি, এই দুইটার বদলে আমরা একটা লিখতে পারি, এই দুইটার বদলে যদি একটা লিখি তখন কিরকম হবে,
এ থেকে সিতে একটা, সি থেকে বিতে একটা, একটা একটা করে দিছি কেন? এই দুইটার বদলে একটা লিখবো, এই দুইটার বদলে একটা লিখবো। দুইটার বদলে একটা যদি লিখি, সমান্তরাল সূত্র ইউজ করো, সমান্তরাল সূত্র টু ওহম। এটা কেমনে করছেন ভাইয়া, কেমনে করছেন? আমি তো কিছু বুঝতেছি না। এই যে সমান্তরাল সূত্র কি, 1/rp ইকুয়াল টু 1/r1 ইন্টু 1/r2, এরকম না? এখন আমরা এটা যদি লসাগু নিই, r1 r2, এখান থেকে পাবো r2 প্লাস r1, এরকম পাবো না? আর এটা হচ্ছে 1/rp, কিন্তু আমাদের দরকার rp। তো rp করার জন্য আমরা দুটোটাকে উল্টাই দিব। দুটোটাকে উল্টাই দিলে কিরকম হয় একটু দেখো। দুটোটাকে যদি আমরা উল্টাই দিই, এই rp সমান পাই, এটা উপরে চলে যাবে r1 r2, নিচে r1 প্লাস r2, মানে উপরে দুইটার গুণ, নিচে দুইটার যোগ। ওকে। আর এখানের মধ্যে আরেকটা সহজ ব্যাপার হচ্ছে সমান রোধ। তো সমান রোধ যখন সমান্তরালে থাকে, যতটা সমানে থাকে সেটা এরকম মনে করো, একটা আর রোধের মান 4, সমানে আছে দুইটা, তার মানে 2 দিয়ে যদি ভাগ দিই যেটা পাবো সেটাই তুল্য রোধ। সমানে যদি 3টা থাকে 3 দিয়ে ভাগ দিব, সমানে যদি 10টা থাকে 10 দিয়ে ভাগ দিব, সমানে যদি nটা থাকে n দিয়ে ভাগ দিব। ওকে, যেটা পাবো সেটাই তুল্য রোধ। ওকে, এটার ক্ষেত্রে পাবো 2 ওহম, এটার ক্ষেত্রেও পাবো 2 ওহম। 2 ওহম 2 ওহম যোগ করলে এ আর বি এর মাঝের তুল্য রোধ, এইগুলো সবগুলোর বদলে আমরা একটা লিখতে পারবো, সেটা হচ্ছে 4 ওহম। কিভাবে? এ আর বি এর মাঝখানে এখন একটাই আছে, সি এরটাও উঠে গেছে, কারণ দুটোটাকে সিরিজ করে যুক্ত করে ফেলছি, যেটা 4 ওহম। এটাই হচ্ছে আমাদের আনসার। অনেক আস্তে আস্তে পড়াইছি, অনেক আস্তে আস্তে বলছি। এটা আমি তোমরা যাতে ভালো মতো বুঝো সেজন্য অনেক আস্তে আস্তে বলছি। ক্লিয়ার সবার এটা? যদি ক্লিয়ার হয়, যদি ক্লিয়ার হয় তোমরা আমাকে আরেকটা বের করে দেখাবা, আমি এটা মুছতেছি। ওয়ালাইকুম সালাম। কোশ্চেনের আগে আনসার ভেরি ক্লিয়ার। ওকে, থ্যাংক ইউ। দেখি তোমরা, ওটা তো সলভ করছিলাম না? 1 আর 2 তো সলভ করছিলাম সবাই, 2 এটা করছিলাম আমরা সলভ। এটা সলভ করো। এ, এটার নাম দিছি বি। প্রত্যেকটা রোধের মান এখানে, এটার নাম R1, এটা দিলাম R2, এটা দিলাম R3, R4, R5, R6, এখানে R1, R2, R3, R4, R5, R6 ইকুয়াল টু 2 ওহম, মানে সবগুলো সমান এবং সবগুলোর মান হচ্ছে 2 ওহম। এখন আমি তোমাকে বললাম এ ও বি এর মধ্যে তুল্য রোধ কত, বের করে বলো। অবশ্যই করাবো। 4 নাম্বার করানোর আগে তোমাদেরকে আমি মানসিকভাবে প্রস্তুতি নেওয়াচ্ছি, সেজন্য এটা একটু সলভ করাচ্ছি। 4 নাম্বার করাবো না কেন? প্রশ্ন তুলছি কেন? অবশ্যই করাবো।
প্রথমত প্রথমত আমি একটু বলি এটা কতভাবে সলভ করা যাবে সেটা একটু বলি। তুমি চাইলে বিন্দু দিয়েও সলভ করতে পারো, অথবা তোমার নর্মাল বেসিক দিয়ে যেটা তুমি বুঝো সেভাবেও সলভ করতে পারো। পরীক্ষার হলে সৃজনশীলে যদি আসে, প্রেফার করব বিন্দু দিয়ে তুমি আনসার যাচাই করতে পারো। যেটা একদম বুঝবা না সেটা অবশ্যই বিন্দু দিয়ে করবা, কিন্তু নর্মাল বেসিক দিয়েও করে 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 আগানোর জন্য, কারণ টিচাররা এটাতে বেশি খুশি হয়। ইন্টারের ক্ষেত্রে বলতেছি, অ্যাডমিশনের ক্ষেত্রে তোমার এটার দরকার নাই। আচ্ছা যাই হোক, এটা আমরা এখন সলভ করব। সলভ করার জন্য আমরা আগে বিন্দুটা নির্ধারণ করি, ঠিক আছে? বিন্দুটা একটু নির্ধারণ করি। দেখো এর পরে একটা বাধা অতিক্রম করছে, অতিক্রম করে আমি বি নাম দিতে যাচ্ছি, তখনই দেখি যে বি তো আগে থেকে দিয়ে দিছে ওরা। বি যেহেতু দিয়ে দিছে আমরা সি দিব, ঠিক আছে? এর পরে গিয়ে এটা হইল সি। ক্লিয়ার? আচ্ছা, সি এর পরে আরেকটা বাধা অতিক্রম করছে ডি এর পরে আরেকটা বাধা অতিক্রম করছে ই এর পরে আরেকটা বাধা অতিক্রম করে নাই, এখানেও তাহলে ই থাকবে, আর এটা অতিক্রম করে বি হয়ে গেছে। পয়েন্ট দেওয়াটা বুঝছো? পয়েন্ট দেওয়া বুঝছো? এ ছিল একটা বাধা অতিক্রম করছে, সাথে সাথে কি হয়ে গেছে। আমি এখানে ভোল্টেজ সোর্স দিই নাই, তো এটা নিয়ে কেউ টেনশন করিও না যে ভোল্টেজ সোর্স দেন নাই কেন ভাইয়া, ভোল্টেজ সোর্স দেন। আমি জাস্ট তুল্যরোধ বের করা শেখাচ্ছি, তো সেজন্য ভোল্টেজ সোর্সটা দিই নাই আপাতত। দেখো এ থেকে শুরু করলাম, এই যে এ থেকে একটা বাধা অতিক্রম করছি, নাম চেঞ্জ করে দিছি সি। এরপর এদিকে যাচ্ছি, এদিকে দেখো এদিকে যাচ্ছি, আরেকটা বাধা অতিক্রম করছে ডি করে দিছি, আরেকটা বাধা অতিক্রম করছে আর 3 বাধা ই হয়ে গেছে। ইটা আবার এদিকে সোজা যাবে, সোজা যাওয়ার সময় এখানে ই আছে, এখানে ই থাকবে, কারণ এখানে কোনো বাধা অতিক্রম করে নাই। পয়েন্ট দেওয়া সবাই বুঝছো? বলো পয়েন্ট দেওয়া বুঝছি। যারা লেট করে আসছে ওদের জন্য বলো পয়েন্ট দেওয়া বুঝছো কিনা। কই কমেন্ট কই, পয়েন্ট দেওয়া বুঝছো কিনা বলো। পয়েন্ট দেওয়া বুঝছি। ওকে ওকে ওকে, একজনে তো শর্টকাট লিখছে, মিম লিখছে পিডি। তুমি কাকে পিডো? পিডি লিখছো? আচ্ছা যাই হোক, পিডি লিখছো। ওকে, পয়েন্ট দেওয়া যেহেতু বুঝছো, এবার আমি কি করব, আমি জাস্ট আমার জীবনের পরিবর্তনগুলা, আমার জীবন বলতে আমি নিজেকে এ মনে করতেছি। আমি একটা বাধা অতিক্রম করে সি হইছি, আমি আরেকটা R2 বাধা অতিক্রম করে ডি হইছি, R3 বাধা অতিক্রম করে ই হইছি, এরপরে ই এ থেকে গেছি, এরপর ই অবস্থায় আমি R5 বাধা R6 বাধা অতিক্রম করছি। কিন্তু এখানের মধ্যে একটা জিনিস তোমরা খেয়াল করো নাই, আমি সি থাকা অবস্থায় শুধুমাত্র R2 বাধা অতিক্রম করে ডি হয় নাই, আমি সেম ভাবে R4 বাধা অতিক্রম করে ই হইছি, এদিকে R5 বাধা অতিক্রম করে ই হইছি। এখন একটা জিনিস করব কি, দেখো আমি জাস্ট আমার নামগুলা লিখবো। প্রথমে আমি ছিলাম এ, হঠাৎ করে আমার নাম হয়ে গেছে সি, এরপরে কে জানি এসে আমাকে বানাই দিল ডি, হঠাৎ করে আরেকজনে এসে বানাইলো ই, লাস্টে আমি শেষ পর্যন্ত বি হব, শেষ পর্যন্ত বুড়া বয়সে আমি বি হব। ওকে, এতে আমি বিতে বুড়া। আচ্ছা যাই হোক, এবার আমরা রোধগুলো দেখি। এ থেকে সি এর মাঝখানে আমাদের বন্ধু কোনটা আছে? এ থেকে সি এর মাঝখানে আমাদের বন্ধু আছে একজন। সেই বন্ধুটা হচ্ছে যে আমাদেরকে বাধা দিচ্ছে, আমাদেরকে পড়াশোনার মধ্যে ডিস্টার্ব করতেছে, তার নাম হচ্ছে R1। ওকে, এবার সি আর ডি এর মাঝখানে, সি আর ডি এর মাঝখানে আমাদের বন্ধু আছে কে? আমাদের বন্ধু আছে R2। এবার ডি আর ই এর মাঝখানে, ডি আর ই এর মাঝখানে আমাদের বন্ধু কে আছে? আমি সবগুলা লিখতেছি, সবগুলোর মান আমরা জানি, কিন্তু সবগুলোর মান 2 ওহম। আমি তোমাদের বুঝার সুবিধার্থে এটা করে দিচ্ছি। ডি আর ই এর মাঝখানে আমাদের মিস্টার R3 আছে, ই আর বি এর মাঝখানে আমাদের কে আছে? দেখো ডি আর ই এর মাঝখানে R3, ই আর বি এর মাঝখানে আছে R6। দেখো তো আমরা R1 লিখলাম, R2 লিখলাম, R3 লিখলাম, R6 লিখলাম, বাকি কে কে আছে? বাকি কে কে আছে তাদেরকেও তো বসাতে হবে। R4 R5, R4 কার কার মাঝখানে ছিল? সি আর ই এর মাঝখানে। ওকে, সি আর ই এর মাঝখানে, খেয়াল করবা ভালো মতো, সি আর ই এর মাঝখানে। তো এটা কেমনে দিব ভাইয়া?
সি আর ই এর মাঝখানে কেমনে R4 রয়ে গেল, এটা কেমনে দিব? সেম ভাবে সি আর ই এর মাঝখানে R5ও আছে, ঝামেলা না? সি আর ই এর মাঝখানে কে আছে? R5ও। তো এখন তুমি কি চাচ্ছ সি আর ই এর মাঝখানে তুমি একটা দিলা, মনে করো সেটা R4, আমি লাল কালি ইউজ করার কথা ছিল। দেখো সি থেকে ই এর দিকে যাওয়ার সময় সে একটা বাধা অতিক্রম করছে, একটা বাধা করে অতিক্রম করে তার নাম ই হয়েছে। ওকে, এটা আমরা মেনে নিতে পারতেছি। এটা কত? R4। কিন্তু ভাইয়া R5 কেমনে দিব? তুমি কি বলতে চাচ্ছ আমি এখানে সিরিজে যুক্ত করে দিব R5টা, কারণ এটাও সি আর ই এর মাঝখানে? না, সিরিজে যুক্ত করব না। কেন? সিরিজে যদি যুক্ত করি, সে R4 বাধা অতিক্রম করার পর এখানে আরেকটা নাম হওয়ার কথা ছিল, কিন্তু সে তো আর কোনো নাম প্রাপ্ত হয় নাই। সি আর ই এর মাঝখানে সে শুধু ই, সি থেকে ডিরেক্ট ই হয়েছে, মাঝখানে আর কেউ হয়নি। তার মানে আমরা এখানে দিতে পারবো না, এখানে দিতে পারবো না। তার মানে ওইটার সাথে সমান্তরালে দিয়ে দিব। কিরকম? নিচে আরেকটা টানো, নিচে আরেকটা টানো। এখন এটা R5। ক্লিয়ার ভাইয়া? এত মানে এটা থেকে এটাতে আমাদের সুবিধা কি হয়েছে? এটাতে আমরা এই বাঁকা 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 হওয়ার কারণে আমরা বুঝতেছি না কোনটা সিরিজে আছে কোনটা প্যারালালি আছে। তো এখন কিন্তু আমাদের কাছে সবকিছু ক্লিয়ার। দেখো সি আর ই এর মাঝখানে এই দুইটা আছে আমরা জানি। দেখো এ R2 আর R3, R2 আর R3 কিসে আছে? R2 R3 আছে সিরিজে। কিসে আছে? সিরিজে। তো এই R2 আর R3 যেহেতু সিরিজে আছে, আমি RS1 লিখতেছি। RS1 সমান হচ্ছে R2 প্লাস R3। RS1 মানে কি? সিরিজে তুল্য রোধ। মানে আমি বুঝাতে চাচ্ছি এই দুইটার বদলে আমি RS1 নামে একটাকে দিতে পারবো, যেটা এই দুইটার বদলে এখানে বসতে পারবে। ক্লিয়ার? বুঝতেছো কথাগুলা? অবশ্যই পারবা, উপরেও দিতে পারবা। এ জান্নাতুল নাইমা, উপরেও দিতে পারবা, নিচে দাও উপরে দাও, এটা তো প্যারালালি দিচ্ছি, বুঝো নাই? তোমার যেখানে খুশি দাও, কিন্তু সমান্তরালে দাও। বুঝতে পারছো? তোমার যেখানে খুশি দাও, কিন্তু প্যারালাল ভাবে দাও। উপরেও দিতে পারবা, আমি এখানে জায়গা পাই নাই দেখে দিই নাই, সমস্যা নাই। তো নিচে দাও উপরে দাও, একই কথা। ওকে ওকে ওকে। এখন যেটা বুঝাচ্ছি, R2 আর R3 এর জায়গায় আমি মুছে ফেলতেছি। মুছে আমি এখানে নতুন একজনকে আবির্ভাব করতেছি, তার নাম হচ্ছে RS1। আচ্ছা, RS1 এর মান কত? RS1 এর মান হচ্ছে R2 প্লাস R3। R2 হচ্ছে 2 ওহম, R3 হচ্ছে 2 ওহম, দ্যাট মিনস 4 ওহম। ওকে, তার মানে আমি RS1 বা 4 ওহমের একটা মান বসাইলাম, 4 ওহমের একটা মান বসাইলাম। এবার তুমি চিন্তা করো, এবার তুমি কি করবা? এবার দেখতেছো তুমি সি আর ই এর মাঝখানে তিনটা সমান্তরালে আছে। তিনটা কিসে আছে? সমান্তরালে আছে। তো সমান্তরালের জন্য সলভ করো। কি কি সমান্তরালে আছে? RS1, এটা সমান্তরাল চিহ্ন দিছি, দুইটা দাগ মানে সমান্তরাল চিহ্ন। এটার সাথে R4 সমান্তরাল R5। এটা থেকে যে তুল্য রোধটা পাবো সেটা হচ্ছে RP1। কি বলতেছি? RP1 মানে আমি এই তিনটা রোধের জায়গায় একটা রোধ বসাবো, যেটার নাম হচ্ছে RP1। তো RP1 বের করো। RS1, R4, R5 এই তিনটা সমান্তরালে আছে। এটার মান হচ্ছে 4 ওহম, এটার মান হচ্ছে 2 ওহম, এটার মান হচ্ছে 2 ওহম। তোমরা এটার এই RP1 এর ভ্যালুটা বের করে আমাকে জানাও যে এই তিনটার বদলে আমি এখানে একটা তুল্য রোধ কোনটা বসাইলে এই তিনটার সমান এখানে হয়ে যাবে। একটু কমেন্ট করে জানাও। উত্তর আমি জানি না, আমি প্রশ্নটাই মাত্র বানালাম, তোমাদের সামনেই বানালাম, তো আমি জানি না, আমি বের করে তারপরে বলতে পারবো। ওকে, এখান থেকে আমরা একটা কি বের করব? তুল্যরোধ। তুল্যরোধ কিভাবে বের করব? 1/RP1। দেখো 1/RP1। ভাইয়া এবার 1/RP1 কেন? আগের বার আপনি ডিরেক্ট যোগ করে দিয়েছেন, কারণ এটা সিরিজে ছিল। এগুলো তো সব প্যারালালি সূত্রটা ইউজ করো। 1/RS1 প্লাস 1/R কত? 4 প্লাস 1/R5
RS1 এর মান হচ্ছে 1/4 প্লাস 1/2 প্লাস 1/2 যোগ করি আমরা, যোগ করে আমাদের RP1টা লাগবে। তো RP1 যখন বের করতে যাব এই পুরো মানটা বের করে সেটাকে ইনভার্স করে দিলে হবে। তোমরা তোমাদের মতো করে করো, আমি আমার মতো করে ক্যালকুলেশন করতেছি। এটার মান আসছে 0.8। তার মানে আমি এই তিনটা মুছে দিয়ে এখানের মধ্যে RP1 নামের একটা বসাতে পারবো, যেটার মান হবে কত 0.8। দেখা যাচ্ছে কিনা জানি না, 0.8 ওহম। 4/5 মানে 0.8। যারা যারা 4/5 উত্তর দিছো সবাই সঠিক উত্তর দিছো। 4/5 মানে 0.8। ওকে, 4/5 মানে 0.8। ক্যালকুলেটরে যারা 4/5 বের করছো এটা 0.8। আমরা বাঙালি তো আমরা 4/5 বলি, আসলে এটা হচ্ছে 4/5। আমাদেরকে ছোটবেলা থেকে যেভাবে শিখাইছে আমরা সেভাবেই বলবো, ঠিক আছে না? আচ্ছা, যাই হোক, এটা আমি মুছতেছি, এগুলো সব মুছতেছি এখন। জাস্ট এখানে এই তিনোটা মুছে আমরা কি দিতে পারবো, এখানের মধ্যে আমরা RP1 নামে একজনকে দিতে পারবো। এই জায়গায় দিলাম তার নাম কি RP1। তাহলে R1 এর মান কত 2 ওহম, এটার মান বের করছি 0.8 ওহম, এটার মান কত 2 ওহম। এখন আর কাউকে বলতে হবে না, এটা যেহেতু সিরিজে ডিরেক্ট যোগ করে দাও, আনসার হবে 4.8 ওহম। এটাই আমাদের, ভাইয়া এটা কি লিখছেন, এটা কি লিখছেন? তুল্য রোধ বের করছি তো, আর ইকুইভ্যালেন্ট লিখছি, ইকুইভ্যালেন্ট রেজিস্ট্যান্স। EQ মানে ইকুইভ্যালেন্ট রেজিস্ট্যান্স। লাস্ট মুহূর্তে A আর B এর মাঝখানে কত 4.8 ওহম মানের একটা রোধ থাকবে। নেক্সট 4 নাম্বারটা আমি শুধু তোমাদেরকে মুখে বলবো, তোমরাই ইকুয়েশন সলভ করে করে তোমরাই পূরণ করবা সেটা। ভেরি গুড। প্যারালালের হিসাব আরো শর্টকাটে করছো, আমিও ক্যালকুলেটরে শর্টকাটেই করছি, তোমাদেরকে শিখাই নাই আর কি, বুঝতে পারছো? আচ্ছা, যাই হোক, ওকে, অসাধারণভাবে বুঝছে বলতেছে। এবার যদি বুঝে থাকো, এবারে আশা করি এটাতে ঝামেলা হবে না। কেন বলতেছি দেখো, এটাতে কিন্তু পয়েন্ট আকারে করতে গেলে ঝামেলা হবে, মানে সার্কিট অনেক বড় হবে। আমরা পয়েন্ট, আমরা এ এর পর বি, বি এর পর সি, সি এর পর ডি, মানে বাধা অতিক্রম এটা কেন করছিলাম, যেগুলো আমাদের সার্কিট বুঝতে কষ্ট হচ্ছিল, তো আমরা সহজ করার জন্য। এখন এটা এমনিতেই এত বড় সার্কিট, এটাকে যখন আমরা সহজ করতে যাব দেখব পয়েন্ট আকারে করতে গেলে অনেক বিশাল হয়ে যাচ্ছে। কি হচ্ছে, অনেক বড় হয়ে যাবে। অনেক বড় হওয়াতে আমাদের একটু এক্সট্রা ঝামেলা পোহাইতে হইতে পারে। তো আমরা ঝামেলা চাই না, আমরা লাইফে কি ঝামেলা চাই না। তো লাইফে যেহেতু ঝামেলা চাই না, আমি একটা নর্মাল প্রসেসে বলবো, সবসময় সেইভাবে যদি আগাও তাও মিলে যাবে, সেভাবে যদি আমরা আগাই তাও মিলবে। এটা কি করব জানো, এটা আমি সলভ করে দেখাবো না, জাস্ট তোমাদেরকে বলবো। সলভ করে কি দেখাবো না সেটাও বুঝবা, জাস্ট তোমাদেরকে বলবো, তোমরা সলভ করবা। দেখো, আমি সবসময় বলবো যে 2 পয়েন্টের মধ্যে বের করতে বলবে। এখানে বলছে এ আর বি এর মধ্যে, এই চিত্রটা কি তোমরা বুঝতেছো ক্লিয়ারলি? এটার মানও 2, এটা 2, এটা 2, এটা 2, এটা 2, এটা 2, এটা 2, আর ভিতরেগুলো 4 4 4 মানগুলো দেয়া আছে, ওহম আর কি, রোধের মান। এখন তোমাকে জিজ্ঞেস করছে এই যে এ পয়েন্ট আর বি পয়েন্টের মধ্যে তুল্য রোধ কত, মানে এই পুরা রোধগুলোর জায়গায় এই জায়গায় একটা কত বসাইলে, মানে এই জায়গায় একটা কত বসাইলে পুরা সবগুলোর রোধের রিপ্রেজেন্টেটিভ হবে, মানে সবগুলোর রোধের বদলে একজনকে বসাই দিলাম যে সবগুলোর রোধের মানগুলোর একটা ইকুইভ্যালেন্ট মান দিবে। না না হাসান, আমি ভুল বুঝি নাই, আমি সত্যি সত্যিই বলতেছি। তুমি তাড়াহুড়া করে করছো না, আমরাও সেম ভাবেই একটা তাড়াহুড়া প্রসেস আছে যেটা ক্যালকুলেটারে ইনভার্স দিয়ে দিয়ে করে ফেলি আমি, বুঝছো? মানে 1/something something এগুলো না দিয়ে
আমি দেখাবো, তাও এটাও দেখাবো, এটা নিয়ে তুমি টেনশন করিও না, এটা আমি দেখাবো। এটা ক্যালকুলেটরের স্পিডি প্রসেস বলতে পারো, ক্যালকুলেটরের টেকনিক, যেটা আমি জাস্ট ইনভার্স দিয়ে দিয়ে করে ফেলি যখনই সমান্তরালে থাকে। তোমাকে ভুল বুঝি নাই হাসান, আমি দুষ্টুমি করে নর্মালি বলছি। আচ্ছা যাই হোক, এই দুইটার মাঝখানে আমাদের বের করতে হবে। এখন আমি কি করব জানো, জাস্ট কিছু নাম দিয়ে দিব যাতে তোমাদের বুঝতে সুবিধা হয়। আমি এটার নাম দিলাম R1, আমি একটু মানটা মুছতেছি, এটার মান 2, এটা মনে রাখিও, R2, তারপর R3, R4, R5, R6, R7, R8, R9। একটুকে কারো আপত্তি আছে একটু কমেন্ট করবা যে আমি এমনি নামকরণ করছি, জাস্ট নর্মালি নামকরণ কিভাবে করছি, যতটা রোগ আছে ততগুলো R1, R2, R3 আর করে করে লিখছি, কিন্তু 3টা 6 9টা আছে। পয়েন্ট আকারে করতে গেলে এটা অনেক বড় হয়ে যাবে, সার্কিট আঁকতে আঁকতে আমার পৃষ্ঠা শেষ হয়ে যাবে। তো আমরা এখন কি করব জানো, মনে করো আমাদের এ আর বি এর মানটা দিছে বামে, মানে এ আর বি এর মধ্যে নির্ণয় করতে বলছে, তাহলে আমি ডান দিক থেকে শুরু করব হিসাব করা। আর যদি এ আর বিটা ডানে থাকতো, আমি বাম দিক থেকে হিসাব করে 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 শেষ পর্যন্ত এর কাছে যাইতাম, যার কাছে যেতে বলছে। আর এখন কি করব, ডান দিক থেকে হিসাব করে 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 বাম দিকে যাব। ভাইয়া ব্যাপারটা বুঝতেছি না, বুঝবা এখন বুঝবা। দেখো আমি জাস্ট ইকুয়েশন লিখে দিব, এটা সলভ তোমরা নিজেরা করবা। কেন বলতেছি, কারণ না হলে তোমাদের প্র্যাকটিস করা হবে না। উত্তর আমি আমার সাথে উত্তর পরে মিলাইও। আপাতত দেখো, একদম ডান দিক থেকে শুরু করতে বলছি না, তাহলে ডান দিক থেকে চিন্তা করো। তোমরা আমাকে বলবা R8 আর R9 কিসে আছে, কিসে আছে বলতে হবে, সিরিজে নাকি প্যারালালে। আমি শুধু এই দুইটার জন্য কিছু পয়েন্ট চিন্তা করি। মনে করলাম এটা সি, এটা ডি, এটা এ। তুমি দেখো সি থেকে একটা বাধা অতিক্রম করে ডি হয়েছে, ডি থেকে একটা বাধা অতিক্রম করে এ হয়েছে। তার মানে আমরা জানি, মনে করো সি, তারপরে ডি, তারপরে এ। সি থেকে একটা বাধা অতিক্রম করে ডি হয়েছে, ডি থেকে একটা বাধা অতিক্রম করে এ হয়েছে। তার মানে এগুলো সিরিজে আছে, আমরা বুঝে গেছি এগুলো কিসে আছে, সিরিজে। তাহলে আমি লিখতেছি, দেখো R8 এবং R9 কি বলতেছি ভালো মতো খেয়াল করবা। R8 ও R9 কিসে আছে, সিরিজে আছে। সেখান থেকে আমরা যেটা পাবো সেটার নাম হচ্ছে RS1। কি পাবো, RS1। খেয়াল করো, ভালো মতো খেয়াল করো, RS1। এটাতে কারো আপত্তি আছে, এই দুইটার মিলে যেটা একটা পাবো সেটার নাম RS1 দিছি। RS1 কেন, প্রথমবার সিরিজ করছি সেজন্য, আমি প্রথমবার সিরিজ করছি সেজন্য RS1 নাম দিছি, খেয়াল করিও। এই সবাই বুঝতেছো, এই ব্যাপারটা বুঝছো? আমি শুধু লাভ উঠতে দেখতেছি, লাভ রিয়াক্ট উঠতেছে, কিন্তু বুঝতেছে কিনা আমাকে একটু জানাবা, অবশ্যই জানাবা। এটা তোমরা সলভ করে RS1 এর মান বের করবা, তোমরা বের করবে, এটা তোমাদের উপর ছেড়ে দিচ্ছি, এটা বাড়ির কাজ। তোমরা জাস্ট ইকুয়েশনগুলো লিখে রাখো। প্রথমে এটা বের করছি 1 নম্বরে, এরপর 2 নম্বরে স্টেপে কি করব, আমি এই দুইটা মুছে RS1 করতে পারি অবশ্যই, মানে কারণ আমরা তো সেটাই পাইছি, ঠিক না? তো এই দুইটা মুছে আমি RS1 নাম দিছি একটা। ভাইয়া বাঁকা আঁকছেন, সমস্যা নাই, বাঁকা আঁকছি সমস্যা নাই, RS1। এই দুইটা মুছে RS1 নাম দিছি। এবারও আমি আবার পয়েন্ট চিন্তা করতেছি, এইটা পয়েন্ট, একটা সি পয়েন্ট, সি একটা বাধা অতিক্রম করে এখানে এ হয়েছে, এখানে সি আছে আরেক সেম আরেকটা বাধা অতিক্রম করে এ হয়েছে। আমরা জানি সি আর এ একটা বাধা অতিক্রম করে এ হয়েছে, আরেকটা বাধা অতিক্রম করেও এ হয়েছে। তার মানে তারা প্যারালালি আছে, তারা কিসে আছে, সমান্তরাল আছে। আমি নাম ধরছি ইচ্ছা করে জাস্ট বোঝার সুবিধার্থে, যে প্যারালালি আছে নাকি সিরিজে আছে সেটা বোঝার জন্য। তার মানে আমি বুঝতেছি RS1 এর সাথে R7, এটা যদি RS1 হয়, এটা যদি RS1 হয়, এটা R7, RS1 এর সাথে R7 কিসে আছে, তার মানে প্যারালালি আছে। ওকে, এটা আশা করি আর কারো বুঝতে সমস্যা হচ্ছে না। দেখো তার মানে এখানে যে RS1টা পাইছি সেটার সাথে সমান্তরাল চিহ্ন দিছি, এটা
সেটার সাথে R7 কিসে আছে, প্যারালালি আছে। প্যারালালি, আমি আর প্যারালাল শব্দটা লিখতেছি না কারণ আমি সমান্তরাল চিহ্ন দিয়েই দিছি। তো সেখান থেকে যেটা পাবো সেটা হচ্ছে RP1। ওকে, RP1 কোন দুটার বদলে দিব, এই যে R7 আর RS1, এটা মুছে দিব, দাগ দুটোটা মুছে দিব, কারণ দুইটা দাগ মিলে এখন একটা দাগ হয়ে যাবে। দুইটা দাগ মিলে একটা দাগ হয়ে এটা কি হয়ে যাবে, RP1। একটুকে কারা আপত্তি আছে, একটুকে কারা আপত্তি আছে? এবার দেখো তো, একটু আগে আমরা যেগুলো করে আসছি সেগুলোই না। দেখো এটার সাথে এটা সিরিজে, আবার যেটা পাবো সেটা এটার সাথে সমান্তরালে। সেম ভাবে এটার সাথে এটা সিরিজে, আবার যেটা পাবো সেটা এটার সাথে সমান্তরালে। সেম ভাবে এটার সাথে এটা সিরিজে, আবার যেটা পাবো সেটা এটার সাথে সমান্তরালে। এখন আমি বুঝাই ফেলছি, এবার আমি ইকুয়েশনগুলো লিখি। RP1 R6 সিরিজে 3 নাম্বার। এখানে RP1 যেটা পাইছি, এই RP1টা R5 এর সাথে, সরি R6 এর সাথে, R6 এর সাথে সিরিজে দ্বিতীয়বার সিরিজ করছি, সেজন্য আমি লিখলাম RS2। ওকে, এবার RS2 আমি 4 নাম্বার ইকুয়েশন দিচ্ছি। 4 নাম্বার তোমরা করতে থাকবা, এগুলো সলভ করে করে মানগুলো বের করতে থাকবা, কখন, বাসার মধ্যে। এবার RS2 কোনটার বদলে RS2 লিখলাম, এ RP1 আর R6 এই দুইটার বদলে আমি এখানে RS, ভাইয়া বাঁকা আঁকছেন সমস্যা নাই, আমাদের পয়েন্ট সেম থাকলে হচ্ছে, তুমি যদি সোজা চাও আমি সোজাও আঁকতে পারবো। ওকে, আবার এই দুইটা কিসে আছে, প্যারালালি, এই দুইটা প্যারালাল, তার মানে RS2 এর সাথে R5 আবার প্যারালাল, RS2 প্যারালাল R5। সেটা থেকে যেটা পাবো, দ্বিতীয়বার করতেছি সেজন্য RP2 নাম দিছি। এবার 5 নাম্বার, দ্বিতীয়বার করতেছি সেজন্য RP2 নাম দিছি, তার মানে এটার বদলে, দুইটার বদলে আমি এখানে যেটা বসাবো সেটার নাম কি, RP2। RP2 আবার R4 এর সাথে সিরিজে, RP2 R4 কিসে আছে, সিরিজ। এটার নাম দিছি আমি RS3। কেন, তৃতীয়বারের মতো সিরিজ করতেছি, তার মানে এই দুইটা মুছে দিয়ে আমি RS3 লিখলাম। যেটা লিখলাম সেটার নাম কি, RS3। আবার RS3 R3 এর সাথে কি, প্যারালালি, RS3 প্যারালাল R3, যেটা পাবো সেটার নাম হচ্ছে RP3। ওকে, তার মানে এখান থেকে আমি আবার পাইছি কি, কি পাইছি, RP3। RP3 আবার R2 এর সাথে কিসে, সিরিজে। 7 নাম্বার ইকুয়েশন কত বড় দেখছো এটা, RP3 R2 এর সাথে সিরিজ, সেটার নাম দিব কি, RS4। RS4 দিছে, আবার 9 লিখিও না কেউ, RS4। ওকে, তার মানে এটা মুছে দিয়ে, এটা মুছে দিয়ে আমি একটা দিতে পারি, সেটার নাম কি, RS4। এবার সেম এখানে A আর B এর মাঝখানে দুইটা আছে, মানে এরাই প্যারালালি আছে। সেম ভাবে 8 নাম্বার ইকুয়েশন, RS4 R1 প্যারালালি, এবং যেটা পাচ্ছি ফাইনালি সেটার নাম কি, RP4, যেটাই হচ্ছে আমাদের আনসার। RP4 যেটাই আমাদের REQ, যেটা আমাদের প্রশ্নে জানতে চাইছে। কেউ যদি না বুঝে থাকো, জাস্ট ইকুয়েশনগুলো দেখবা, আর চিত্র তো আঁকা আছে নিশ্চয়ই, চিত্রের সাথে মিলাই মিলাই যাবা। আমি কোনটাকে R1 R2 নাম দিছি সেভাবে তুমি আবার নিজের মতো করে নাম দিয়ে, তখন আমার ইকুয়েশনের সাথে মিলাইলে মিলবে না, তুমি নিজের মতো করে নাম দিয়ে নিজের মতো ইকুয়েশন বানাও, তখন সমস্যা নাই। আনসার আমি জানি না, আনসার আমি জানি না, তা তোমরা যদি বলো বের করে দিতে পারি। সিরিজে 4 4 4 2 4 4 4 2 4 4 4 2 4 লাস্টে 1 দেখি, 4/3 आंसर।
4/3। ভাইয়া মুখে মুখে করে ফেলছেন? হ্যাঁ মুখে মুখে করছি, কারণ এখানে আমাদের একটা সুবিধা হয়েছে কি জানো, সবগুলো সমান মান দিছে, মাঝখানের গুলাই কি দিছে 4 4 4 করে দিছে। 2 আর 2 সিরিজে যোগ করলে 4, 4 এর সাথে 4 প্যারালাল করলে 2, আবার 2 এর সাথে 2 সিরিজে যোগ করলে 4, 4 এর সাথে 4 প্যারালাল করলে 2, 2 এর সাথে 2 সিরিজে যোগ করলে 4, 4 এর সাথে 4 প্যারালাল করলে 2, 2 এর সাথে 2 সিরিজে যোগ করলে 4, 4 এর সাথে 2 প্যারালাল করলে একদম লাস্ট মোডটা কি এটা আসবে, মানে 1/4 প্লাস 1/2। এখানে আরপি থাকবে, এটা পুরোটা ইনভার্স করে দিতে হবে। কেন? কারণ এখানে তো আমাদের 1/rp এর মান, আমাদের তো দরকার আরপি এরটা, তো সেজন্য এটা ইনভার্স করে দিলে হয়ে যাবে। লাস্ট মোড থেকে এটা আসবে এবং আনসার হবে কত? 4/3। 4/3 সবারই আসবে। আমি আনসার সহ বলে দিছি এবং বাসার মধ্যে প্র্যাকটিস করবা। আনসার সহ বলে দিছি, মান সমান থাকলে তুমি যখন এইটা করতে করতে একদম এক্সপার্ট হয়ে যাবে। আমি এখন মুখে মুখে বলে দিছি না কিরকম, 2 2 + 2 4, 4 এর সাথে 4 প্যারালাল মানে 2, আবার 2 এর সাথে 2 সিরিজে যোগ করলাম 4, 4 এর সাথে 4 প্যারালাল 2। কি বলতেছি মনে হচ্ছে এখন চাইনিজ ভাষা বলতেছি মনে হচ্ছে না, কিন্তু যখন তুমি এক্সপার্ট হয়ে যাবা বা এটা তুমি সলভ করবা তখন তুমি বুঝবা আমি কি বলতেছিলাম। পারলে রেকর্ডে দেখে নিও আবার। না AB2 দিছি। আচ্ছা যাই হোক, আশা করি এটা সবাই বুঝছো। সবাই যদি এটা বুঝে থাকে, এখন আমরা নেক্সট টাইপে যাব। জুলের তাপীয় ক্রিয়ার সূত্র একটু কনসেপ্টটা লিখে ফেলো সবাই, কনসেপ্টটা একটু কষ্ট করে লিখে ফেলো সবাই। হ্যাঁ প্যারালালের লাস্টে ইনভার্স করতে সবাই ভুলে যায়, 1/rp লিখে না, ডিরেক্ট rp লিখে 1/r1 প্লাস 1/r2 এইভাবে লিখে ফেলে, পরে আর ইনভার্স করতে ভুলে যায়। এই সমস্যাটা কিন্তু আমিও ফেস করতাম, মানে আমি যখন তোমাদের বয়সী ছিলাম আমিও ফেস করতাম, ভুলে যেতাম। কেন জানো? ওই তাড়াহুড়া করতাম, আমার মধ্যে হঠাৎ করে একটা জোশ চলে আসতো যে আরে ইজি ইজি ইজি, এটা পারবো, পুরো কমন পড়ে গেছে, দাম করে লেখা শুরু করে দিতাম, ওদিকে আরপি লিখে ফেলতাম ভুলে। আসলে 1/rp সূত্র কিন্তু আমাদের 1/rp ছিল, ঠিক আছে? পরে চেঞ্জ করে আরপিটা করতাম, চেঞ্জ মানে কি উল্টাই দিতাম, উল্টাই মানে ইনভার্স করে দিতাম, এটা একটু মাথায় রাখবা। আচ্ছা আমি না সরে কথা বলতেছি, এগুলো তো লিখতেও পারবা না, পারলে একটু স্ক্রিনশট নিয়ে নাও, তাহলে আমাদের ক্লাসটা একটু স্পিডি হবে। ভেরি গুড, চালাকরা অ্যাসেস নিয়ে ফেলছে, এটা ভালো কাজ। স্ক্রিনশট যদি নেয় আমারই সুবিধা, একটু তাড়াতাড়ি পরে যাবো। একটু দেখো, তাড়াতাড়ি বলতে আমি আজকে আরেকটু বেশি পড়াতে পারবো সেটা বুঝাতে চাইছি, না হলে তো আমার টাইপ আরেকটা ক্লাস লাগবে, আগামীকালকে নিব শুক্রবারে। কয়টায় আমি পোস্ট দিব সেটা আগামীকালকে লাগবে আমার তো আরও, মানে এটার ম্যাথ ক্লাস আমাকে যত নিতে বলবো আমি ততগুলো নিতে পারবো, বুঝতে পারছো? তুমি যদি বলো যে ভাইয়া শুধু 1 মাস এটার ম্যাথ ক্লাস নেন, আমি সেটাও পারবো। মানে এটার সিলেবাস বলতে গেলে এত বিশাল, কারণ কত ধরনের সার্কিট হইতে পারে, সলভ করাইতেই থাকতে হবে, মানে ওয়ে নাই তো। আমি যে কারশফের সূত্রের কথাই বলি, কারশফের সূত্রে তো কত ধরনের সার্কিট দিতে পারে, কোনো কি গ্যারান্টি আছে কোনটা দিবে আমাদের? সেজন্য মেইন কনসেপ্টটা বা টাইপ ভিত্তিক কনসেপ্টটাই জানা থাকা দরকার, যে কোনো টাইপের আসুক আমরা যাতে আনসার করতে পারি। ওকে, লেখা ডি এসএস নিতে আলসি লাগে। আচ্ছা ওকে, কনসেপ্ট, উৎপন্ন তাপ এইচ বা হিট এমএস ডেল্টিটা আমরা সবাই জানি। এখানে উৎপন্ন তাপের এককটা কিসে দিছি এটা একটু মাথায় রাখবা। একক কত বড় ইস্যু সেটা তুমি যতদিন পর্যন্ত এককের কারণে একটা ম্যাথ ভুল করবা না ততদিন এটার গুরুত্ব বুঝবা না, একক যে কত বড় ইস্যু। দেখো এইচ এর ক্ষেত্রে আমি এখন জুল বলতেছি, আমি কিন্তু ক্যালোরি একক বলি নাই। কি ক্যালোরি একক বলি নাই? এত মোটা কেন হয়ে গেল এটা? ক্যালোরি বলি নাই। ক্যালোরি যদি বলে এক ক্যালোরি সমান হচ্ছে 4.2 জুল,
তাহলে 1 জুল সমান হচ্ছে 0.24 ক্যালোরি। ক্যালোরি যদি বলে তোমার জুল থেকে ক্যালোরিতে নিতে 0.24 দিয়ে গুণ দিতে হবে, কারণ এই 1 জুল এটার জায়গায় তোমার লিখতে হবে 0.24 ক্যালোরি। ওকে, আমি আশা করি বুঝাতে পারছি যে একক কিসে ধরতেছি সেটার উপর অনেক কিছু ডিপেন্ড করতেছে। ওকে, H is equal to ms del theta আর H is equal to I square RT জুলের তাপীয় ক্রিয়ার সূত্র V square by RT। আচ্ছা ভাইয়া, এখানে জুলের তাপীয় ক্রিয়ার সূত্র কোনটা? জুলের তাপীয় ক্রিয়ার সূত্র হচ্ছে এই নিচের হলুদ কালি দিয়ে যেটা লিখছি সেটা। তাহলে ভাইয়া নীল কালি দিয়ে এটা কি লিখছেন? নীল কালি দিয়ে যেটা লিখছি সেটা উৎপন্ন তাপের সূত্র, যেটা আমরা তাপগতিবিদ্যার মধ্যেও পড়ছি, H সমান ms del theta। দুটোটা কম্বাইন করে আমাদের ম্যাথ আসে, সেজন্য আমি এই সূত্রটা একটু তোমাদের রিভিউর জন্য এই পাশে লিখে রাখছি। ক্যালোরিতে নিতে হলে কি করতে হবে সেটাও লিখছি, এম ভর, ভরের একক কেজিতে, টিটা ডেল টিটা ক্যালভিনে, আর আপেক্ষিক তাপের একক হচ্ছে জুল পার কেজি পার ক্যালভিন। কেন? এই যে পার কেজি আর পার ক্যালভিন এগুলোর সাথে কাটাকাটি যাবে, ভর আর তাপমাত্রা পার্থক্যের সাথে কাটাকাটি গিয়ে শেষ পর্যন্ত জুল থাকবে, যেটাই হবে তাপমাত্রা, উৎপন্ন তাপের একক। আচ্ছা যাই হোক, আর এখানে জুলের তাপীয় ক্রিয়ার সূত্রের মধ্যে I হচ্ছে তড়িৎ প্রবাহ, V হচ্ছে বিভব পার্থক্য, আর হচ্ছে রোধ, T হচ্ছে সময়। সময় কিন্তু এখানের মধ্যে সময়ের এককটা একটু খেয়াল রাখবা, সেকেন্ডে। সময়ের একক কিসে? সেকেন্ডে। যেটাই দিবে আমাদের সময়ের একক কিসে নিয়ে যেতে হবে? সেকেন্ডে। কার ক্ষেত্রে? জুলের তাপীয় ক্রিয়ার সূত্রের ক্ষেত্রে সময়ের একক সেকেন্ড, এটা মাথায় রাখবা। পোলাপাইন আমাকে প্রশ্ন করা কি জানো, ভাইয়া আমি আমার বইয়ের মধ্যে দেখছি এইচ এর মানে জুলের তাপীয় ক্রিয়ার সূত্র দিছে এরকম 0.24 I স্কয়ার RT। ভাইয়া আপনি তো পড়াইছেন আমাকে H is equal to I স্কয়ার RT। ভাইয়া দুটার মধ্যে কোনটা রাইট? আমি বলবো দুটোটা রাইট, কারণ এটা হচ্ছে H একটা আসবে ক্যালোরি এককে আর এখানে H আসবে জুল এককে। ওকে, দুটোটাই কারেক্ট। তুমি জাস্ট এককটা খেয়াল করো না দেখে তোমার মনে অনেক কনফিউশন এসে যায়। যখন ক্যালোরিতে যাবে 0.24 দিয়ে গুণ দিয়ে দিবা, আর জুলে কি, জুলে কি শুনতেছি না, জুলে কি, জুলে হচ্ছে 0.24 দিয়ে গুণ দিতে হবে না। আচ্ছা, সহজ সহজ, একদম সহজ। দেখো 90 ওহম রোধের একটি তারের মধ্য দিয়ে 5 অ্যাম্পিয়ার বিদ্যুৎ প্রবাহ 20 মিনিট প্রবাহিত করলে কত জুল তাপ উৎপন্ন হবে? প্রথম কথা আমরা কি করব, মনে করো আমরা জানি না কিভাবে করতে হয় ম্যাথটা, আমরা আগে দেখি কি কি মান দিছে। রোধের মান দিছে আর 90 ওহম, তড়িৎ প্রবাহের মান দিছে I 5 অ্যাম্পিয়ার, সময়ের মান দিছে T 20 মিনিট। আমরা কি মিনিটে রাখবো? না, আমরা মিনিটে রাখবো না, আমরা সেকেন্ডে নিয়ে যাব। 1 মিনিটে 60 সেকেন্ড, তো 60 দিয়ে গুণ দিলাম। ওকে, 60 দিয়ে গুণ দিলে 6 × 12 1200 সেকেন্ড। 1200 সেকেন্ড একেবারে লিখে দিই, 1200 সেকেন্ড। তোমাদেরকে স্ক্রিনশট নেওয়ার সময় দেবো, একটু ধৈর্য ধরো। এবার আমরা সূত্র জানি কি, উৎপন্ন তাপ কত জুল বলছে, কত জুল বলছে, খেয়াল করবা, কত ক্যালোরি বলে নাই, কত জুল। তার মানে আমরা জানি H সমানুপাতিক, সমানুপাতিক বলতেছি H সমান I স্কয়ার RT। তো এখান থেকে I স্কয়ার মানে 5 স্কয়ার ইন্টু 90 ইন্টু 1200 কত আসে মান, যেটা আসবে সেটাই আনসার, যেটা আসবে সেটাই আনসার। (2.7 into 10⁶ জুল। বা তোমার যদি এভাবে ইঞ্জিনিয়ারিং এককে মানে 10⁶ আকারে লিখতে ইচ্ছা না করে, তুমি যেভাবে আসছে সেভাবেই লিখতে পারো। একক, দশক, শতক, হাজার, অযুত, লক্ষ, নিযুত, 27 লাখ জুল। ওকে, ক্লিয়ার? স্ক্রিনশট নিয়ে ফেলো, স্ক্রিনশট নিয়ে ফেলো। সেমভাবে আমরা পরেরটা করব। 100 ওহম রোধের একটি নিমজ্জক উত্তাপককে 2.50 কেজি পানিতে ডুবিয়ে 5 অ্যাম্পিয়ার প্রবাহ চালনা করলে কত সময় পর পানির তাপমাত্রা 24 ডিগ্রি সেলসিয়াস বৃদ্ধি পাবে?
সুন্দর অঙ্ক, ওই যে কম্বিনেশন করতে হবে আমাদের, দুটোটা কম্বাইন করে বের করতে হবে। আমরা আগে কি করব, আগে কি কি মান দেয়া আছে সেগুলো লিখে ফেলব। আমরা আমাদের অ্যাপ্রোচ অনুযায়ী আগাবো। 100 ওহম, তার মানে রোধের মান দেয়া আছে। রোধের মান কত? 100 ওহম। তারপর 2.50 কেজি, তার মানে ভর দেওয়া আছে 2.50 কেজি। তারপর 5 এম্পিয়ার প্রবাহ, তার মানে কারেন্টের মানটা দেওয়া আছে 5 এম্পিয়ার। তারপর জিজ্ঞেস করতেছে আমাদেরকে কত সময় পর পানির তাপমাত্রা 24 ডিগ্রি সেলসিয়াস বৃদ্ধি পাবে। একটা জিনিস দেখো, ডেল থিটা, এ দেখো 24 ডিগ্রি সেলসিয়াস কি বলছে? বৃদ্ধি। বৃদ্ধি মানে এটা পরিবর্তনটা বুঝাইছে, মানে আগে যদি 0 থাকে এখন হবে 0 প্লাস 24, আগে যদি 1 থাকে এখন হবে 1 প্লাস 24, মানে বুঝাচ্ছি 24 ডিগ্রি সেলসিয়াস বৃদ্ধি পাবে, যেটাই তো পার্থক্য, ঠিক না? যেটাই পার্থক্য। ওকে, তাহলে ডেল থিটার মান হচ্ছে দেখো 24 ডিগ্রি সেলসিয়াস। এখন আমরা কি সেলসিয়াসে রাখতে পারবো? আমরা কেলভিনে নিতে হবে। এখন আমরা জানি যখন তাপমাত্রার পার্থক্য বলে সেলসিয়াস আর কেলভিন স্কেলে সেম। কিভাবে বুঝি নাই? ধরো তোমার আগে ছিল 25 ডিগ্রি সেলসিয়াস, পরে হয়েছে 49 ডিগ্রি সেলসিয়াস, তার মানে পার্থক্যটা কত? 49 ডিগ্রি সেলসিয়াস বিয়োগ 25 ডিগ্রি সেলসিয়াস সমান সমান 24 ডিগ্রি সেলসিয়াস। এটাতে কারো আপত্তি নাই, আমি জানি। তাহলে এটাই হচ্ছে বৃদ্ধি, ডেল থিটা। এখন তুমি নর্মাল প্রসেসে চিন্তা করো, 49 ডিগ্রি মানে কত কেলভিন? এটার সাথে 273 যোগ করতে হবে না? চলো 273 যোগ করি। 49 যোগ 273 322। তো এটার বদলে আমি লিখতেছি 322 কেলভিন। কি লিখবো? 322 কেলভিন। আর 25 ডিগ্রির জায়গায় লিখবো, 25 ডিগ্রি সেলসিয়াসের জায়গায় লিখবো 298 কেলভিন। এরপর বিয়োগ করো 24 কেলভিন। মানে দেখছো, যখন তাপমাত্রার পার্থক্য বলবে তখন সেলসিয়াস এবং কেলভিন স্কেলে পার্থক্য একই হয়। সেলসিয়াস এবং কেলভিন স্কেলে পার্থক্য একই হয়। ওকে, এটার কারণ হচ্ছে ওদের যে মধ্যবর্তী ব্যবধান আছে দোনোজনেরই 100, সেজন্য। ওকে, এটা আমি মুছতেছি। তার মানে আমি 24 ডিগ্রি সেলসিয়াস লেখা যেই কথা, 24 কেলভিন লেখা সেম কথা, কারণ এটা পার্থক্য। ওকে, আরেকটা জিনিস আমরা জানি, পানির ক্ষেত্রে এস এর মান 4200 জুল পার কেজি পার কেলভিন। এস মানে আপেক্ষিক তাপ। ওকে, পানির ক্ষেত্রে এটা আমরা জানি। ভাই এটা কেন লিখছেন? কারণ আমাদের এম, ডেল থিটা এগুলো আছে, এস এর মানটা আমাদের দরকার, বুঝো নাই? এখন আমি তোমাদেরকে শিখাইছিলাম এইচ সমান দুইটা সূত্র, একটা হচ্ছে আই স্কোয়ার আর টি, আরেকটা হচ্ছে এম এস ডেল থিটা। দুটোটা ক্ষেত্রে আমাদের যেটা আসবে সেটা জুল এককে। তার মানে দুটোটা আমরা সমান লিখতে পারি। সমান বলতে এভাবে লিখতে পারি, এম এস ডেল থিটা ইকুয়াল টু আই স্কোয়ার আর টি। তো এখানের মধ্যে দেখো সব কিছুর মান আছে। এম এর মান আছে 2.50 কেজি, এস এর মান 4200, ডেল থিটার মান 24, আই স্কোয়ারের মান কত? 5 স্কোয়ার, আর এর মান 100 ওহম। তোমার টি এর মানটা লাগবে, তাহলে টি এর মান একটু কত কষ্ট করে বের করো। টি এর মান যেটা আসবে সেটা অবশ্যই সেকেন্ড এককে আসবে। তুমি সেটাকে তারপরে মিনিটে নাও, ঘন্টায় নাও, এটা তোমার ব্যাপার। সেকেন্ড এককে আসবে, এটা মাস্ট। ওকে, দেখি আমি একটু বের করি। 2.50 4200 ইন্টু 24 ডিভাইডেড বাই 5 স্কোয়ার ডিভাইডেড বাই 100, 100.8 সেকেন্ড। 100.8 সেকেন্ড, এটাই হচ্ছে আমাদের উত্তর। ওকে, অ্যাপ্রোচটা বুঝছো, প্রশ্নে কিভাবে আগাবো সেটা বুঝছো আশা করি। জাওয়াদুল কবির সবার আগে উত্তর দিছে, ভেরি গুড। মিম উত্তর দিছে, ভেরি গুড।
এটা একটু স্ক্রিনশট নিয়ে ফেলো, এটা স্ক্রিনশট নেওয়া হলে এসএস ডান বলো। পাঁচ, 4, 3, 2, 1, 0। ওকে, আর টাইম দিচ্ছি না। একটু পর্যন্ত করাই রাখি, টাইপ 5টা একটু করাই। সময় কতক্ষণ গেছে? আচ্ছা, আজকে 1 ঘন্টা পড়বো বলছি, একটু কম পড়বো, সমস্যা নেই। কালকে আমরা বেশি করে পরে শেষ করে ফেলবো। বৈদ্যুতিক শক্তি ও ক্ষমতা সংক্রান্ত, এখানের মধ্যে W সমান I স্কয়ার RT লিখছি, সেখান থেকে V ইকুয়াল টু IR সূত্রটা আমরা সবাই জানি। জাস্ট আমি এখানে IR, এখানে আরেকটা R দিয়ে গুণ দিছি, উপরে নিচে R দিয়ে ভাগ দিছি, সেজন্য V স্কয়ার লিখছি। এই সূত্রগুলা মুখস্থ করতে হয় না, তুমি যদি W সমান I স্কয়ার RT এটা মনে রাখো। আমি কি করলাম, এই I স্কয়ার R এর সাথে আরেকটা R গুণ দিলাম, T তো আছেই, আরেকটা আর উপরে গুণ দিলে নিচেও গুণ দিতে হবে আমাদের। আচ্ছা, উপরে যদি গুণ দিই, এই R এর সাথে মিলে I স্কয়ার R স্কয়ার হয়ে গেছে। এই I স্কয়ার R স্কয়ারকে আমরা আবার এভাবে লিখতে পারি, IR হোল স্কয়ার। আবার IR এর জায়গায় আমি কি লিখতে পারি, V। তার মানে V স্কয়ার ডিভাইডেড বাই R ইন্টু T। এই যে V স্কয়ার ডিভাইডেড বাই R ইন্টু T, এটা কিভাবে আসছে সেটা বুঝাইছি। সেম ভাবে দেখো, সেম ভাবে এই V স্কয়ার RT এরকম না, এটাকে আমরা আবার লিখতে পারি V ইন্টু V ডিভাইডেড বাই R ইন্টু কি T না। এখন দেখো, V ইজ ইকুয়াল টু IR, I ইজ ইকুয়াল টু আবার V বাই R, জাস্ট পক্ষান্তর করছি বা ক্রস গুণন করছি। তাহলে V বাই R, এই V বাই IR এর জায়গায় আমি I লিখতে পারি। তো যদি লিখি আমি পাই VIT, সেটাই এখানে লিখছি। ক্লিয়ার? ক্লিয়ার স্যার? ওকে। এবার এখানের মধ্যে ব্যাপার স্যাপারগুলো একটু বুঝে নেই আমরা। এখানে ডাব্লিউটা কি? ডাব্লিউ হচ্ছে বিদ্যুৎ প্রবাহের ফলে উৎপন্ন বা ব্যয়িত শক্তি। বিদ্যুৎ প্রবাহের ফলে সম্পন্ন কাজ বা ব্যয়িত শক্তি, এবং এটার এককটা হবে জুলে। ওকে। আর পি কি? পি হচ্ছে বৈদ্যুতিক ক্ষমতা। বৈদ্যুতিক ক্ষমতা। আর বাকি সবগুলো তোমরা চিনো। আই হচ্ছে তড়িৎ প্রবাহ মাত্রা, আর হচ্ছে রেজিস্ট্যান্স বা রো, টি হচ্ছে টাইম বা সময়, এগুলো সব তোমরা জানো। আর বৈদ্যুতিক ক্ষমতার একক হচ্ছে ওয়াট। বৈদ্যুতিক ক্ষমতার একক কি? ওয়াট। এবার আমাদের এই যে বৈদ্যুতিক ক্ষমতার একক ওয়াট, একটা জিনিস আলাদা করে বলে দিচ্ছি, আই এর একক অ্যাম্পিয়ার, ভি এর একক ভোল্ট, আর এর একক ওহম, কিন্তু টি এর একক কি? টি এর একক এখানেও সময়, সময় বলতেছি সেকেন্ড, এখানেও সেকেন্ড, এটা মাথায় রাখবা। কিন্তু একটু পরে গিয়ে টি এর একক আর সময় থাকবে, সেকেন্ড থাকবে না। ওকে, একটু পরটা কখন, একটু পরেই দেখবো। এখন এখান থেকে প্রবলেম সলভ করব। প্রবলেম সলভে যাচ্ছি। আমি প্রবলেমগুলো লিখে রাখি নেই, এখন লিখতে হবে। একটু দাঁড়াও, আমি এক জায়গায় লিখে রাখছি, সেখান থেকে প্রশ্নটা তুলি আগে, তোমরা আমার সাথে সাথে লিখতে পারো। সিক্স ভোল্ট শক্তির উৎস দ্বারা 6 ভোল্ট শক্তির উৎস
দ্বারা একটি বাতির মধ্য দিয়ে 0.2 অ্যাম্পিয়ার, 0.2 না 3 অ্যাম্পিয়ার দ্বারা একটি বাতির মধ্য দিয়ে 0.3 অ্যাম্পিয়ার বিদ্যুৎ 2 মিনিট ধরে প্রবাহিত করা হলো। 2 মিনিট ধরে প্রবাহিত করা হলো। এটা কি কোথাও লিখছি? আমি লিখিনি। আচ্ছা, যাই হোক, প্রবাহিত করা হলো। তারপর বলছে এই 2 মিনিটে বাতিতে দ্বারা, এই 2 মিনিটে বাতি দ্বারা ব্যয়িত শক্তি কত? দেখো, প্রশ্ন আমরা পড়তে মানে লিখতে লিখতেই পড়ে ফেলছি। আমাদের থেকে জানতে চাইছে ব্যয়িত শক্তি, মানে ডাব্লিউ জানতে চাইছে, নট ক্ষমতা। ক্ষমতা হচ্ছে বৈদ্যুতিক শক্তি, এটা জানতে চায় নাই আমাদের থেকে, এটা জানতে চায় নাই আমাদের থেকে। ব্যয়িত শক্তি বা ডাব্লিউ জানতে চাইছে। ওকে, বা বিদ্যুৎ প্রবাহের ফলে সম্পন্ন কাজ বা ব্যয়িত শক্তি, সেটা হচ্ছে ডাব্লিউ। ডাব্লিউর ক্ষেত্রে আমরা কোন সূত্র ইউজ করব সেটা হচ্ছে প্রশ্নে দেওয়া মানের উপর নির্ভর করবে। প্রশ্নে কি কি দেওয়া আছে? 6 ভোল্ট। ওকে, আমরা 6 ভোল্ট সেটা কি জানি, ভি এর মান দেওয়া আছে 6 ভোল্ট। তারপর আই এর মান দেওয়া আছে 0.3 অ্যাম্পিয়ার। টি এর মান দেওয়া আছে 2 মিনিট, কিন্তু আমরা মিনিটে রাখতে পারবো না, সেকেন্ডে নিয়ে যাব 120 সেকেন্ড। জাস্ট ডাব্লিউ ইজ ইকুয়াল টু ভিআইটি বসাই দিব, এটা আমরা জানি। তো ডাব্লিউ ইজ ইকুয়াল টু ভিআইটি 6 ইন্টু 0.3 ইন্টু 120, 318 1.8। আচ্ছা, যাই হোক, 6/72 321। ক্যালকুলেটার ইউজ করি তো, এত মুখে মুখে না করে। 6 ইন্টু 0.3 ইন্টু 120, 216 একক। কি হবে বলতে পারবা? জুল। একক হচ্ছে কি? জুল। এটাই হচ্ছে আমাদের সলভ। আশা করি সবাই বুঝছো, এটা সবাই বুঝছো। সেম ভাবে এখানে 6 ভোল্ট না দিয়ে বলতে পারতো 100 ওহম, 100 ওহম। তখন আমরা এটা ইউজ করতাম, ডাব্লিউ সমান আই স্কয়ার আর টি। এখানে জাস্ট 100 ওহম বসাই দিতাম, বাকি মান তো জানি। বুঝতে পারছো? মানে যে মান দেয়া থাকবে সেগুলোর বেসিসে আমরা সূত্রগুলো বসাবো, এটাই হচ্ছে আমাদের মূল কথা। সেম ভাবে এটারই যদি আমি সেম প্রশ্নের ব্যয়িত শক্তি কত এবং জিজ্ঞেস করলাম বৈদ্যুতিক ক্ষমতা কত, বৈদ্যুতিক ক্ষমতা কত, তখন তুমি কিভাবে বের করবা? জাস্ট আমরা জানি ক্ষমতা সমান হচ্ছে ডাব্লিউ ডিভাইডেড বাই টি। ডাব্লিউ সমান তুমি বের করছো ভি আই টি, ঠিক না? নিচে হচ্ছে টি, এই টি টি কাটা, তাহলে কি থাকে? ভি আই। ভি এর মান তুমি জানো 6 আর আই এর মান জানো 0.3, তাহলে 0.3 ইন্টু 6, জাস্ট ফর ক্লারিফিকেশন 1.8 কি ওয়াট। যদি ক্ষমতা বের করতে বলতো আমাদের এটা করতে হতো। ওকে, আমরা এক ম্যাথ দিয়েই দুটোটা প্রবলেম সলভ করে ফেলছি, 2 সূত্রের ব্যবহার শিখে ফেলছি। ওকে, একটু বুঝছো সবাই? ভেরি গুড, ভেরি গুড। একটু সবাই যদি বুঝে, আমরা লাস্ট একটা টপিক, আজকের লাস্ট টপিক বিদ্যুৎ বিল সম্পর্কিত টপিকটা পড়ে আজকে শেষ করব। আমি তোমাদের কিছু বাড়ি কাজ দিব, ওই একটা তো রোধের বাড়ি কাজ দিছি, আরও কিছু বাড়ি কাজ দিব, ওই বাড়ির কাজগুলো সহ একসাথে নোট করবা, ঠিক আছে? ওগুলো হচ্ছে প্র্যাকটিস প্রবলেম, তোমাদের কিছু প্র্যাকটিস প্রবলেম দেওয়ার কথা না, ওই প্র্যাকটিস প্রবলেম। দেখো বিদ্যুৎ বিল সম্পর্কিত, এটা একটু খেয়াল রাখো। বিদ্যুৎ বিল সম্পর্কিতর মধ্যে বিদ্যুৎ বিল সম্পর্কিত যখন বের করব, বিদ্যুৎ বিলের জন্য আমাদের শক্তির একক ওয়াট আওয়ার
অথবা কিলোওয়াট আওয়ার, এগুলো ইউজ করতে হবে। কেন? কারণ এই কিলোওয়াট আওয়ারটাই হচ্ছে বিদ্যুৎ বিলের ক্ষেত্রে মাপার জন্য আন্তর্জাতিক স্বীকৃতিপ্রাপ্ত। কিরকম? 1 BOT সমান হচ্ছে 1 কিলোওয়াট আওয়ার। কিলোওয়াট আওয়ার, 1 কিলোওয়াট আওয়ার মানে হচ্ছে 1 BOT। BOT মানে হচ্ছে বোর্ড অফ ট্রেড ইউনিট। ইউনিট মানে একক, আর বোর্ড অফ ট্রেড মানে হচ্ছে বিওটির ফুল ফর্ম, বোর্ড অফ ট্রেড। বোর্ড অফ ট্রেড মানে বিদ্যুৎ বিলের একটা আন্তর্জাতিক মান। যাই হোক, 1 কিলোওয়াটের দামটাই নির্ধারণ করা থাকে। তোমার কোনোখানে তুমি যদি দেখো বিদ্যুৎ বিল 12 টাকা করে নিচ্ছে পার ইউনিট, তাহলে বুঝবা 1 বিওটির দাম নিচ্ছে 12 টাকা করে। বুঝতে পারছো? 1 ইউনিট যদি 12 টাকা বলে তাহলে তুমি বুঝে নিবা 1 বিওটির দাম নিচ্ছে। আচ্ছা, আমরা জানি ক্ষমতা P ইকুয়াল টু হচ্ছে কাজ বাই সময় বা শক্তি বাই সময়, যেটাই বলো, W/T। তার মানে W সমান কি লিখতে পারি? PT। এটাই লিখলাম। W সমান কি লিখতে পারি? PT। এটা তো উপরে তোলা যাচ্ছে। আচ্ছা, W সমান PT লিখলাম। যেখানে P হচ্ছে ক্ষমতা, T হচ্ছে সময়, W হচ্ছে ব্যয়িত শক্তি। ওকে, এখন একটা জিনিস খেয়াল করবা, এই যে সময়, তুমি একটা জিনিস খেয়াল করো, W সমান কি লিখলাম? PT। P এর একক ওয়াট, আর T এর একক কি দিব? সেকেন্ড দিব না, এখানে দিব আওয়ার। T এর এককটা দিব আওয়ার। তার মানে ওয়াট আওয়ার। এই যে ওয়াট আওয়ার, এই শব্দটা যখনই দেখবা, এটা কিসের একক? শক্তির একক বলবা। কি শক্তি? ব্যয়িত শক্তি। তার মানে এই এককটা হচ্ছে শক্তির একক। শুধু যদি ওয়াট বলে, শুধু ওয়াট বললে ক্ষমতার একক, কিন্তু ওয়াট আওয়ার এই শব্দটা যখন থাকবে শক্তির একক। সেম ভাবে কিলোওয়াট আওয়ার, এটাও হচ্ছে শক্তির একক। ওকে, আমি জাস্ট বেসিক কথাবার্তাগুলো বলতেছি, কারণ এই বেসিক কথাবার্তা দিয়েই বিদ্যুৎ বিল সম্পর্কিত ম্যাথগুলো তোমরা সলভ করতে পারবা। যাই হোক, দেখো আবার এখানে কি লিখছি? 1 কিলোওয়াট সমান 1000, 1 কিলোওয়াট ঘন্টা সমান 1000 কিলোওয়াট ঘন্টা। এটা এভাবে, সরি কি লিখতেছি, এটা 1 কিলোওয়াট সমান, এই যে এখানে যে লিখলাম 1 কিলোওয়াট আওয়ার সমান 1000 ওয়াট আওয়ার, এটা কেমনে লিখছি জানো? জাস্ট আমরা জানি 1 কিলো ওয়াট সমান 1000 ওয়াট। তো সেখান থেকে 1 কিলোওয়াট সমান 1000 ওয়াট। তো কোনোটা যদি মনে করো 1000 ওয়াট থাকে, সেটাকে যদি আমরা 1000 দিয়ে ভাগ দিয়ে দিই, যেটা পাবো সেটাই হচ্ছে কিলোওয়াট। আর আওয়ার দিয়ে গুণ দিলে, 1 আওয়ার দিয়ে গুণ দাও, কিলোওয়াট আওয়ার। এটা জাস্ট বেসিকের জন্য বললাম। এবার আরেকটা জিনিস হিসাব করতে হবে আমাদের, বিল হিসাবের সময় মাসের দিন সংখ্যা ভালো মতো হিসাব করবে। এই কথাটা কেন বললাম? কারণ জুলাই মাস যখন তোমাকে হিসাব করতে বলবে, তখন তোমার 31 দিনের হিসাব করতে হবে। আর আগস্ট বললে তখনও 31 দিন হিসাব করতে হবে। তোমাকে যদি বলে 2020 সালের ফেব্রুয়ারি, তখন তোমার 29 দিন হিসাব করতে হবে। নর্মালি লিপ ইয়ার ছাড়া যে কোনো ফেব্রুয়ারি মাস হলে তুমি 28 দিন হিসাব করলেই পারবা। ভাইয়া এত কিছু কেন বলতেছেন? এবার আসো কেন বলতেছি, এবার আসো কেন বলতেছি। ম্যাথমেটিক্যাল সমস্যা কই? 100 ওয়াট ও 220 ভোল্ট লিখিত একটি বৈদ্যুতিক ভাল্ব। দেখো প্রবলেম 1 লিখো, এটা আমি করাই দিব, আর কিছু তোমাদেরকে বাড়ি কাজ দিব। 100 ওয়াট ও 220 ভোল্ট বৈদ্যুতিক বাল্ব প্রতিদিন
প্রতিদিন 10 ঘন্টা জ্বলে, 10 আওয়ার জ্বলে, প্রতি কিলোওয়াট আওয়ারের মূল্য বিদ্যুতের মূল্য 2.40 টাকা হলে এর জন্য জুলাই মাসে বিদ্যুৎ বিল কত হলে এর জন্য জুলাই মাসে প্রথমত আমরা একটু দেখব আমাদেরকে এখানে কিসের কিসের মান দিছে। প্রথমত দেখব 100 ওয়াট মানে ক্ষমতার মান দিয়ে দিছে 100 ওয়াট, 220 ভোল্ট ভি এর মান দিছে 220, প্রতিদিন কয় ঘন্টা করে জ্বলে আমি ধরে নিলাম প্রতিদিন T1 সমান 10 আওয়ার্স চলে ধরে নিলাম আর কি আপাতত, এবং প্রতি কিলোওয়াট বিদ্যুতের মূল্য দিয়ে দিছে 2.40 টাকা, মানে কস্ট আমি ধরে নিলাম কস্ট বলছে 2.40 টাকা পার কিলোওয়াট, প্রতি 1 কিলোওয়াটের মূল্য, প্রতি 1 কিলোওয়াট আওয়ারের মূল্য একদম স্পেসিফিক ভাবে বলে দিছে। এর জন্য জুলাই মাসে, তাহলে জুলাই মাস হচ্ছে 31 দিন 31 ডেজ, এটা আমরা পরে হিসাব করব। আমরা আগে একদিনে বিল কত আসে সেটা দেখি। একদিনের বিল যদি আমরা হিসাব করতে পারি জাস্ট 31 দিয়ে গুণ দিয়ে দিলে সেটা জুলাই মাসের বিল চলে আসবে। এখন একদিন চলে কটু 10 আওয়ার, এখন আমাদের ব্যয়িত শক্তি জানা দরকার। W সমান পি টি, পি এর মান কত 100 ওয়াট, টি এর মান কত, টি এর মান হচ্ছে 10 ঘন্টা। ভাইয়া এটা ঘন্টায় রাখতে হবে কারণ টি এর এককটা এই ক্ষেত্রে বিদ্যুৎ বিল হিসাবের ক্ষেত্রে ঘন্টায় রাখবো, আমরা সেকেন্ডে নিব না। তাহলে এখান থেকে আমরা পাচ্ছি এই ওয়াটটাকে কিলোওয়াটে নিয়ে যাও, কিলোওয়াটে নিতে হলে 1000 দিয়ে ভাগ দিতে হবে কিলোওয়াট, আর 10 আওয়ার তো 10 আওয়ার আছেই। তো এখান থেকে আমরা পাচ্ছি এখানে 1 কিলোওয়াট ইন্টু 10 আওয়ার, তার মানে 10 কিলোওয়াট আওয়ার, 10 কিলোওয়াট আওয়ার পাইছি। এটাতে কারো আপত্তি আছে যে 10 কিলোওয়াট আওয়ার পাইছি? ব্যয়িত শক্তি একদিনের কারণ টি সমান 10 আওয়ার ধরছি যেটা একদিনের পাইছি কত 10 কিলোওয়াট আওয়ার। ওকে, তাহলে 31 দিনে ব্যয়িত শক্তি কত? 31 দিনে ব্যয়িত শক্তি তুমি চাইলে এভাবেও বের করতে পারো, অথবা তুমি একদিনের খরচ আগে বের করে ফেলো, দুটোভাবেই করি। অথবা একদিনের খরচ আগে বের করে ফেলো, সেটাকে 31 দিয়ে গুণ দিলে 31 দিনের খরচ, অথবা 31 দিনে ব্যয়িত শক্তিটা বের করে ফেলো, সেটাকে তুমি কি করবা খরচ দিয়ে গুণ দিবা। একই কথা দুটোটাই সেম কথা। এখন একটা কাজ করি, আমি একদিনের খরচটা বের করি। 1 কিলোওয়াটের মূল্য কত? 2.40 টাকা। 10 কিলোওয়াট আওয়ার, 1 কিলোওয়াট আওয়ারের মূল্য 2.40 টাকা। তো একদিনে খরচ 2.40 ইন্টু কত 10 কেন 10 কিলোওয়াট আওয়ার। এখানে ছিল, এখানের এককটাও বসাই, টাকা পার 1 কিলোওয়াট আওয়ার। এটা কাটার টাকাটাই থাকবে কত 24 টাকা। 24 টাকা হচ্ছে একদিনের। তাহলে 31 দিনে খরচ বা জুলাই মাসে খরচ লিখবা, 31 দিনে খরচ 24 গুণ 31 টাকা। ওই মাসের বিদ্যুৎ বিল কত একটু হিসাব করে বলো। 24 গুণ 31 744 টাকা। তাহলে জুলাই মাসের বিদ্যুৎ বিল কত আসছে? 744 টাকা। এখন তোমরা যে ম্যাথগুলো করবা আমি SW হিসেবে দিয়ে দিচ্ছি। SW
একটা টেলিভিশন 1500 ওয়াটের, 1500 ওয়াট, সেটা 10 দিন দিনে 4 আওয়ার চালাও। 2 নাম্বার, দেখো আমি বলতেছি এটা এখন এটা একসাথে সলভ করতে হবে। দিনে 1500 ওয়াটের টিভি তুমি দিনে 4 আওয়ার চালাও, আরেকটা আছে এসি 500 ওয়াটের, যেটা তুমি দিনে 6 আওয়ার চালাও, আরেকটা আছে ল্যাপটপ বা পিসি বলি, কম্পিউটার, সেটা হচ্ছে 400 ওয়াট, তুমি দিনে চালাও 55 মিনিট। কি বলছি ভালো মতো খেয়াল করবা, 55 মিনিট চালাও, তোমার একদিনের বিদ্যুৎ বিল হিসাব করবা, তোমার একদিনের বিদ্যুৎ বিল কত, যখন কস্ট ইজ ইকুয়াল টু 100 টাকা পার কিলোওয়াট আওয়ার। এটা হচ্ছে বাড়ির কাজ। কি করবা, আলাদা আলাদা করে এটার জন্য ব্যয়িত শক্তি W1 বের করবা, W2 এটার জন্য বের করবা, এরপর এটা W3 বের করবা, তিনটা যোগ করবা, যোগ করে টোটাল কস্ট দিয়ে কি করবা, গুণ করে দিবা, সেটাই হবে আমাদের কাজ। এবং W1 W2 W3 তিনটাই আসতে হবে কিলোওয়াট আওয়ারে। আশা করি এটা পারবা তোমরা। এটা পারবা না? বেসিক বুঝছো না? পারবা সবাই। আমি ধরে নিছি তুমি ঘুমাও বেশি, তো সেই জন্য 6 আওয়ার চালাও, এটা ধরে নিছি, এটা তুমি হিসাব করে বের করবা। এই স্মার্ট বোর্ডের মান্থলি বিল হিসাব করতে বলতেছে সাদমান স্যার। এটা মনে হয় 300 ওয়াট, মেবি 300 ওয়াট নাকি, আমার মনে হয় 300 ওয়াট। তো আমাদের এখানে মনে হয় বিদ্যুৎ বিলের চার্জ 9 টাকা পার ইউনিট। তো এটা সারাদিনই চলে বলতে গেলে। তো ঘন্টা হিসাবে যদি করি, একটু বের করি, হ্যাঁ, 300 ওয়াট ডেলি যদি 6 ঘন্টাও চলে, আমি আবার 1000 দিয়ে ভাগ দিচ্ছি, 9 টাকা বিদ্যুৎ বিল করে ডেলি 16 টাকা আসে। আসলে 16 টাকা না, এটা তাহলে আর একটু বেশি ওয়াট হবে, ডেলি 100-150 টাকার মতো তো আসবেই, এত বেশিও আসবে না। ডেলি মনে করো এটার মান্থলি, এটার পিছনে মনে করো বলতেছি, আমি তোমাদের উদ্দেশ্যে বলতেছি, সাদমান স্যারের উদ্দেশ্যে না। সাদমান স্যারের উদ্দেশ্যে যদি বলি, এটা মান্থলি এটার হয়তো 1000-1500 টাকার মতো আসে এটার কারণে বিদ্যুৎ বিল। ওকে, নেক্সট ক্লাস কখন হবে? আগামীকালকে ইনশাল্লাহ আমি পোস্ট দিয়ে জানাই দিব। চেষ্টা করব আমি আগামী ক্লাসের মধ্যে শেষ করার জন্য। যদি শেষ করতে না পারি, তোমরা আমাকে আবার দেখবা, একটু সহ্য করে যাবা আর কি, যেহেতু শেষ তো করতে হবে, যেভাবে হোক সব কিছু তো টাচ করা লাগবে। তো আবার স্কিপ করেও তো যাওয়া সম্ভব না, স্কিপ করে গেলেও পরে বদদোয়া আমার উপর পড়বে। তোমরা হয়তো কিছু বলবা না, কিন্তু কোনো একটা স্টুডেন্ট যদি কোনো একটা টপিকে আটকায়, সে ছু করে একটা বদদোয়া দিবে, হ্যারি পটারের মতো ঘুরে জাদুর মতো আমার কাছে চলে আসবে। তো আমি এটা চাই না। এই জন্য যেভাবে হোক সব টপিকই টাচ করবো ইনশাল্লাহ। তো এটার জন্য সময় লাগবে, তোমরা ধৈর্য ধরে বসে থাকতে হবে। কালকের ক্লাস ইনশাল্লাহ যদি তোমরা সময় দাও, আমি 2 ঘন্টা নিব, 2 ঘন্টা নিলে কালকে হয়তো শেষ করে দিতে পারবো। আর যদি তোমরা সময় না দাও, আমার আরেক ক্লাস নিতে হবে, এটা তোমাদের উপর। আজকের ক্লাস কেমন লাগছে, বুঝতেছো কি না, বা কোনো সমস্যা থাকলে সব কিছু জানাও, আমি কমেন্টগুলো দেখি পরে। ওয়ালাইকুম সালাম, সবাই ভালো থাকবা, সুস্থ থাকবা, আল্লাহ হাফেজ। এখানে একটা
মান লিখি নেই, কম্পিউটার 400 ওয়াট। এটা মিনিট, এটা কিন্তু আওয়ারে নিতে ভুলিও না কিন্তু।